বাহ, কত অল্প সময়ের মধ্যে তুমি কত সুন্দর একটা তাঁবু তৈরি করে ফেললে। তুমি সত্যি একজন যোগ্য জমিদার পুত্র। তোমার কাজের জবাব নেই। না বন্ধু পাখি, তুমি যা দেখছো তা আমার জন্য অতি সামান্য। জীবনে আমি আরো অনেক কঠিন কঠিন কাজ সফলভাবে করতে সক্ষম হয়েছি, তার কাছে এটা কিছুই নয়। তবে কর্মীলতাকে মানুষ রূপে ফেরানো, এটা হবে আমার জীবনের অন্যতম এক কঠিন চ্যালেঞ্জ। এটাতেও আমাকে সফল হতেই হবে। আজ থেকে আমি এখানে থেকে দিনরাত নজর রাখবো কে সে কর্মীলতার শত্রু, আমাকে যেটা জানতেই হবে। জমিদার পুত্র, রাত দিন তুমি যদি এখানে এভাবে পড়ে থাকো তাহলে তোমার বাড়ির লোক এ বিষয়ে কি বলবে? তুমি কি তাদের বলে এসেছো যে তুমি সুন্দরপুর জঙ্গলে এসেছো? তারা হয়তো তোমার জন্য দুশ্চিন্তা করবে। এখানে থাকা তোমার জন্য মনে হয় না ঠিক হবে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না কর্মীলতা। আমি আসার সময় মাকে বলে এসেছি। আর জানো তো, আমার মা ভীষণ ভালো। সে আমাকে আমার কোনো কাজেই কখনো বাধা দেয় না। মায়েরা সবসময় খুব ভালোই হয়। আর যদি আমি আমার মায়ের কাছে থাকতে পারতাম, আমার মাও আমাকে খুব ভালোবাসতো। আমার মাও হয়তো খুব ভালো একজন মাই হতো। কর্মীলতা, এসব ভেবে এখন একদমই মন খারাপ করা যাবে না। তোমার সুখের দিন অতি সন্নিকটে। আর মাত্র একদিন বাকি, তারপরেই তুমি তোমার মানুষ রূপ ফিরে পেতে যাচ্ছ। এটা ভেবেই তোমার এখন খুশি হওয়া উচিত। আর তোমার এই পথে যেই বাধা হয়ে আসবে, আমি তাকেই উপড়ে ফেলবো। আমাকে আজ অনেক বেশি সতর্ক থাকতে হবে। একটু পরে রাত নামবে। তোমার শত্রুকে সেটা আমাকে জানতেই হবে। আর কেন সে তোমার ক্ষতি করতে চায়, এর কারণও আমি তার মুখ থেকে জেনেই ছাড়বো। জমিদার পুত্রের কাছে দিনে দিনে আমি যেন ঋণী হয়ে যাচ্ছি। জানি না এই ঋণ আমি কিভাবে শোধ করব। মা, তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে? তোমার ঘরে এসে আমি যে তোমাকে পেলাম না। আজকাল দিন নেই রাত নেই, যখন যেখানে খুশি তুমি সেখানে চলে যাও। কাউকে কিছু বলে যাওয়ার প্রয়োজনও মনে করো না। বলো, কোথায় গিয়েছিলে? আজকে তোমাকে বলতেই হবে। তুই কি আমার পেটে জন্মেছিস নাকি আমি তোর পেট থেকে জন্মেছি যে তোর কাছে সব কৈফিয়ত দিতে হবে আমাকে? বেয়াদব মেয়ে একটা। এসবই বড় বউর থেকে শিখেছিস, তাই না? সারাদিন বড় বউয়ের সাথে থেকে একটা বেয়াদব তৈরি হচ্ছিস। অনেক হয়েছে। আর না, তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো, তবে আমার বড় মায়ের নামে কোনো উল্টোপাল্টা কোনো কথাই কিন্তু আমি একদম সহ্য করব না, এই বলে দিলাম। আর হ্যাঁ, বড় মা আমাকে কেন এসব শিখিয়ে পড়িয়ে দেবে? তোমার এসব এলোমেলো চলাফেরা সবার চোখে সন্দেহের জন্ম দেয়। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি আর সেই ছোট্টটি নেই। এসব বোঝার জন্য যথেষ্ট জ্ঞান আমার হয়েছে, তাই বুঝি। খুব বড় হয়ে গেছিস বুঝি? ঠিক আছে, তাহলে তোকে এবার শ্বশুর বাড়ি পাঠানোর সময়ও তাহলে হয়ে এসেছে। কারণ এমন বেয়াদব মেয়ে আমি বেশি দিন ঘরে রাখতে পারবো না। দাঁড়া, তোর বাবাকে বলছি আমি। মা, তুমি ভেবেছো বিয়ের কথা বলে তুমি কথাটা ঘুরিয়ে নেবে, কিন্তু তা হবে না। আজকে আমার কিছু প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে। এই রে, কবিতা আবার কি জানতে চাইবে? ও কি কিছু জেনে ফেলেছে নাকি? তুমি কাল বড় মাকে কি বলেছো? যে বড় মা মন খারাপ করে বসে আছে, বড় মা আমাকে এড়িয়ে কেন চলছে? নিশ্চয়ই তুমি তাকে কিছু বলেছো। বলো মা, জবাব দাও। ওহ যাক বাবা, বাঁচা গেল। এই কথা আমি ভাবলাম আবার কি নাকি। যা সত্যি তাই বলেছি। বড় বউ তোকে আমার থেকে দূরে সরিয়ে নিতে চাই কবিতা। তুই কি এটা বুঝিস না মা? ওই বড় বউর মনে অনেক হিংসা হয়, কারণ ওর যে কোনো সন্তান নেই। তাই তোর আর আমার সম্পর্ক বড় বউ একদমই দেখতে পারে না।
আমি তোর ভালোর জন্যই বলছি মা, তুই ওই বড় বউর সাথে মেলামেশা বন্ধ কর। তা কখনোই সম্ভব নয় মা। বড় মাকে বাদ দে, আমি আমার জীবন কল্পনাই করতে পারি না। সেও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর হ্যাঁ, তুমি কি বললে বড় মা হিংসে করে? তা একদমই নয়। ভালোই হলো তুমি বুবুর কথা মনে করিয়ে দিলে। বুবুর বিষয়ে তোমাকে আমার কিছু প্রশ্ন ছিল, আজ তোমাকে এর উত্তর দিতেই হবে। এই রে, কেন যে নিজের বিপদ নিজে ডেকে আনলাম? আমি আবার বড় বউর মেয়ের কথা হঠাৎ করে কেন তুলতে গেলাম? হাই কপাল, নিজের জালে দেখছি নিজেই ফেসে যাচ্ছে দিন দিন। কবিতা আবার কি জিজ্ঞেস করবে কে জানে। মা, শুনেছি তুমি নাকি বুবুর মুখটাও বড় মাকে দেখতে দাওনি, কিন্তু কেন? বড় মাকে নাকি বলেছ সে একটা মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। সত্যি কি বড় মা মৃত সন্তান জন্ম দিয়েছিল নাকি? মানে এসব তুই কি বলছিস? এগুলো আবার কেমন প্রশ্ন শুনি? মৃত সন্তান জন্ম দিয়েছিল নয়তো কি আমি মেরে ফেলেছি তাই বলতে চাস তুই? ভালো হবে না কিন্তু কবিতা, বলে দিলাম। বেশিবার বাড়িস না, তাহলে তোর ডানাটা ছেটে দিতে আমার কিন্তু বেশি সময় লাগবে না। কই, আমি তো একবারও বলিনি যে তুমি মেরে ফেলেছো বুবুকে। তবে এই কথা বলতে তুমি কেমন যেন ঘাবড়ে যাচ্ছ মা। তুমি কিন্তু এখনো বলনি আমাকে বুবুকে কেন বড় মাকে দেখতে দেয়া হলো না। বলো, আজ তোমাকে বলতেই হবে। কবিতা আজকাল অনেক বেশি বার বেড়েছে। অন্যান্য সবার কাছে আমি নিজেকে লুকিয়ে রাখতে পারলেও নিজের মেয়ের কাছেই পারছি না। শত্রু যেন আমার ঘরেই বড় হচ্ছে। বিষয়টা যেন এমন হয়ে যাচ্ছে কেন দিন দিন। হে কি, এদিকে তো রাত 12টা বাজতে চললো। আমাকে তো এখনই বের হতে হবে জঙ্গলের উদ্দেশ্যে। কবিতাকে এখন কিভাবে সামনে থেকে সরাবো সেটাই ভেবে পাচ্ছি না। মা কবিতা, ও কবিতা মা, তোর বড় মায়ের ঘরে একটু আয় তো দেখি, তোর সাথে কিছু কথা আছে। ও বাবা ডাকছে আমাকে, শুনে আসি বাবা কি বলে। তোমার সাথে আমি এ বিষয়ে পরে কথা বলছি। হ্যাঁ বাবা, আসছি। যাক বাবা, শেষমেশ বাঁচা গেল। একদম ঠিক সময় মতো ওর বাবা এসে আমাকে বাঁচিয়ে দিল। যাই, আর দেরি করা যাবে না। এই সুযোগেই আমাকে বেরিয়ে পড়তে হবে। আজকের দিনটা কোনো মতে পার করতে পারলেই আমি নিশ্চিন্ত। যাই, এক্ষুনি বেরিয়ে পড়ি বোতলটা নিয়ে। জমিদার পুত্র, রাত তো কম হলো না। যাও, তাঁবুতে ফিরে যাও এবার। একটু ঘুমিয়ে নাও। সারাদিন তো আজ খুব খাটাখাটনি করলে। উর্মিলতা, তোমাকে আমি আর কত করে বলবো? আমাকে এভাবে বারবার জমিদার পুত্র বলে ডেকো না। আমার তো একটা নাম আছে নাকি? আমাকে দয়া করে আমার নামে ডেকো। যদি আমাকে বন্ধু ভাবো তাহলে আমি খুশি হব। যাই হোক, তোমার উপর আজ অনেক ধকল গেছে। তোমার শরীরটা ভালো না। তুমি আর রাঙ্গুলি একটু ঘুমিয়ে বিশ্রাম করে নাও। আর আমি এদিকে তোমাদেরকে রাত জেগে পাহারা দিচ্ছি। তোমার নিশ্চিন্তে ঘুমাতে পারো। এরপর কর্মীলতা পাখি ঘুমিয়ে যায় আর সূর্য জেগে থেকে কর্মীলতাকে পাহারা দিতে থাকে। ওহ বাবা, পাটা ভীষণ লেগে এসেছে। যাই, তাঁবুতে গিয়ে একটু বিশ্রাম করে আসি। আর সাথে রাতের খাবারটাও খেয়ে একবারে বের হব। এরপর সূর্য বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে কখন যেন তার চোখটা লেগে আসে। আর এই সময় ছোট বউ জঙ্গলে উপস্থিত হয়। ওরে বাবারে, এখানে আবার তাঁবু বসাবো কি? কালো তো দেখলাম না। মনে হয় আশেপাশের কোনো ডাকাত দলের তাঁবুই হবে। ওরে বাবারে, আমার তো খুব ভয় করছে। এই এখন কি করি আমি? কর্মীলতার কাছে যেতে হলে তো আমাকে এখান দিয়ে যেতে হবে। এই তাঁবুটা পার না হলে আমি তো কর্মীলতার কাছে যেতে পারছি না। আমার তো কেমন ভয়, গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। যদি ডাকাতরা বুঝে ফেলে
যে আমি এখানে এসেছি? তারপরে কি হবে? বাবারে, ভাবতে আমার গাটা কেমন কেঁপে উঠছে। যাই, এত ভয় পেলে চলবে না, আমাকে যে কাজটা সারতেই হবে। কার জন্য পায়ের আওয়াজ পেলাম মনে হলো। কি আমি আবার কখন ঘুমিয়ে গেলাম? ইস, কখন যে চোখটা লেগে আসলো। যাই, আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি গিয়ে দেখতে হবে কে এসেছে এখানে। এরপর সূর্য তাঁবু থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করলো। এই তো দেখছি একটা মহিলা, হয়তো পথচারী নাকি কলমিলতার সে শত্রু, কিছুই বুঝতে পারছি না বিষয়টা। যাই, এক্ষুনি আমার বাইরে যেতে হবে, এক্ষুনি আমাকে তাকে থামাতে হবে, কলমিলতার মুখোমুখি করতে হবে তাকে, আর দেরি করলে চলবে না। এই যে শুনছেন, কে আপনি? এত রাতে এখানে কেন এসেছিলেন? দাঁড়ান দাঁড়ান বলছি, আমার কথাটা শুনুন। ওরে বাবারে, যা ভেবেছিলাম তাই। কেউ নিশ্চয়ই ডাকাত দলের কেউ একজন হবে। ওরা টের পেয়ে গেছে যে আমি এখানে এসেছিলাম। আমাকে এখন এখান থেকে পালাতে হবে। ইস, একটুর জন্য হাত ছাড়া হয়ে গেল। যদি সে সাধারণ কোনো পথচারী হবে, তাহলে সে আমার কথা শুনে কেন দ্রুত পালিয়ে যাবে? না 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 না, যদি আমি ভুল না হই, তাহলে এটাই সেই কলমিলতার শত্রু। ইস, শত্রু নিজে জালে ধরা দিল, তারপরেও আমি ধরতে পারলাম না। আমার কারণে আজ কলমিলতার শত্রু আমার হাত ছাড়া হয়ে গেল। কেন যে বিশ্রাম নিতে গেলাম, তা না হলে আজ এ ভুলটা হতো না। যাই হোক, তবে সে যদি কলমিলতার শত্রু হয়েই থাকে, নিশ্চয়ই সে আবারও আসবে। যাহার তা তো হয়ে গেছে, এখন এসব কলমিলতাকে জানানো যাবে না। ও একটু ঘুমিয়ে নি, বেচারার অনেক ধকল গিয়েছে আজ। কাল সকালে এ বিষয়ে কলমিলতার সাথে কথা বলতে হবে আমাকে। যদি কলমিলতার থেকে কোনো তথ্য পাই, সে অনুসারে আমাকে শত্রুকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। রাঙ্গুলি, আজ তো আমার মানুষ রূপে ফেরার কথা, কারণ আজ তো ওই জাদু নির্দেশ ব্যবহারের সপ্তম দিন পূরণ হয়ে গেল। তাহলে আমি এখনো কেন মানুষ রূপ ফিরে পেলাম না? তার মানে কি সবই ছিল মিথ্যা? সবই শুধু মিথ্যা আশা? আজ তুমি আমাকে কি বলবে? কলমিলতা, কবিরাজ বাবার কথা মতো তো আজই তোমার মানুষ রূপে ফেরার কথা ছিল, কিন্তু সমস্যাটা যে কোথায় হলো আমি নিজেই তো বুঝতে পারছি না। তোমাকে আর কি বলবো? সমস্যাটা আমি তোমাদের খুলে বলছি। আমার অনুমান বলে, ওই অজ্ঞাত মহিলা যাকে আমি কাল দেখেছি, সেই তোমার শত্রু বলে আমি তাকে ধারণা করছি। কারণ এর আগের রাতে যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন এই একই মহিলাকে আমি এই জঙ্গলের পথের দিকে আসতে দেখেছিলাম। তবে আমি সেদিন বিষয়টা এভাবে ভেবে দেখিনি। তবে সমস্যাটা হচ্ছে, আমি তার মুখটি দেখতে পারিনি কোনোবারই। আমাদের আরো সতর্ক থাকতে হবে, অনেক বেশি। যদি তোমরা আমাকে অনুমতি দাও, তাহলে আমি একবার কবিরাজ বাবার সাথে এ বিষয়ে কথা বলতে চাই। বাবা নিশ্চয়ই এর সঠিক কারণ বলতে পারবে। এটা তুমি খুব ভালো কথা বলেছো রাঙ্গুলি। তুমি যাও তাহলে, এক্ষুনি বেরিয়ে পড়ো। আমরা যত দ্রুত এর পেছনের কারণটা জানতে পারবো, ততই আমাদের জন্য ভালো হবে, ততই শত্রুকে ধরা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। তুমি কলমিলতাকে দেখে রেখো। উর্মিলতা, যদিও আমি তোমার সম্পর্কে খুব একটা জানি না, তুমি কি তোমার শত্রু হিসেবে কাউকে সন্দেহ করতে পারছো? আমাকে বলো শুধু একবার, তারপরে দেখো আমি তার কি হাল করি। আমার ক্ষতি চায় এমন একজনকেই আমি জানতাম, আর সে হলো আমার সৎমা, যে আমার জন্মের পরপরই আমাকে সে নিজের হাতে জীবিত কবর দিয়েছিল। কিন্তু সে তো জানে আমি তখনই মারা গিয়েছি। তবে এখন কে আবার আমার ক্ষতি করতে চায়, এ বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। দাঁড়াও, এই তো অঙ্কটা মিলতে শুরু করেছে। তোমার ক্ষতি চায় তোমার সৎমা, আর আমি পরপর দুদিন যাকে দেখেছি সে একটা মহিলা। তার মানে
সর্বনাশ! তার মানে তোমার সেই সৎমা জেনে গিয়েছে তুমি এখনো বেঁচে আছো কর্মীলতা, আর তাই এখনো সে তোমার পিছু ছাড়েনি। গোপনে সে তোমার ক্ষতি করার খেলায় মেতে উঠেছে। আমার মনে হয় তুমি নিজের মতো করে গল্প বানাতে শুরু করেছো এখন। তুমি কারো সম্পর্কে না জেনে এভাবে বলতে পারো না, এটা অন্যায়। না জেনে কাউকে এমন অপবাদ দেয়া আমি একদমই মেনে নেব না। এটা মোটেও ভালো মানুষের পরিচয় নয়। যদিও কথাটা আমি আমার ধারণা থেকে বলেছি, কিন্তু যেহেতু আমি এ বিষয়ে নিশ্চিত নই, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি কর্মীলতা। তুমি এত রেগে যেও না দয়া করে কর্মীলতা। আমরা এখন তাহলে রাঙ্গুলের জন্য অপেক্ষা করি, দেখি ও কি খবর আনে। এদিকে পাখি কর্মীলতার বিষয়ে তার কবিরাজ বাবাকে সব ঘটনা খুলে বলতে থাকে। দাঁড়া দাঁড়া, আমাকে একটু বিষয়টা বুঝতে দে ভালো করে। সর্বনাশ! এখানে যে অনেক বড় একটা অঘটন ঘটে গিয়েছে। ওই কলমিলতার উপরে কারো অশুভ ছায়া পড়েছে। কেউ একজন ওর উপরে খারাপ জাদুটোনা করেছে, যাতে মানুষ রূপে ফিরে যাওয়া তো দূরের কথা, ওকে চিরতরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থা করেছিল তারা। তবে ওর উপর আমার জাদুর নির্যাস ব্যবহারের ফলে ওই জাদুটোনা কলমিলতার উপরে ভালোভাবে কাজ করেনি, তাই ওরা কলমিলতাকে শেষ করতে ব্যর্থ হয়েছে। এসব আপনি কি বলছেন কবিরাজ বাবা? কে এই শত্রু যে কলমিলতার এত বড় ক্ষতি করতে চায়? সে হলো কলমিলতার চিরশত্রু, যে ছায়ার মতো ওর পিছে লেগে আছে। সে হলো এক ছলনাময়ী নারী। এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়। কবিরাজ বাবা, তাহলে কলমিলতা কি আর কখনোই মানুষের ফিরে পাবে না? ও যে খুব আশা করে বসে আছে। একটা উপায় বলুন বাবা, একটা উপায় বলুন। আমি যে খালি হাতে ফিরতে পারবো না। ওর ওই দুঃখী মুখখানা যে আমি দেখতে পারবো না কবিরাজ বাবা। এমনিতেই মেয়েটা কিছুদিন যাবৎ নিষ্প্রাণ হয়ে আছে। আপনি যে করেই হোক ওর এই মুক্তির ব্যাপারে একটা উপায় খুঁজে বের করুন বাবা। উপায় একটা আছে, তবে উপায় থাকলেও সে বিষয়ে আমি বেশি তোদের সাহায্য যে করতে পারবো না। তাই তোকে এ উপায় বলা আর না বলা প্রায় সমানই বলা চলে, কারণ কোনো মানুষের পক্ষে তা পূরণ করা যে প্রায় অসম্ভবই বলা চলে। কবিরাজ বাবা, পথ যতই কঠিন হোক না কেন কলমিলতাকে মানুষ রূপে ফিরাতেই হবে। এটাই ওর কাছে আমার প্রতিজ্ঞা। দয়া করে উপায়টা বলুন একবার আমাকে কবিরাজ বাবা। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তবে শুনে নে। এই মনুষ্য সমাজের বাহিরে হাজার হাজার মাইল দূরে ডাইনির রাজ্য আছে, যার নাম নীলাচল পাহাড়। ওই পাহাড়ের এক গুহাতেই ডাইনির বাস, যেখানে রয়েছে নীলচুনি। আর ওই নীলচুনি যদি তুই কলমিলতার গায়ে একবার ছোঁয়াতে পারিস, তাহলেই কলমিলতার মুক্তি মিলবে। এছাড়া আর কোনো পথ যে খোলা নেই। কিন্তু ওই ডাইনির থেকে নীলচুনি আনা কোনো সহজ বিষয় নয়। এর জন্য রয়েছে জীবনের ঝুঁকি। কবিরাজ বাবা, তাহলে কি করলে ডাইনির থেকে সহজে নীলচুনি আনতে পারবো? ওই ডাইনির থেকে সহজে নীলচুনি আনার একমাত্র পথ হলো বুদ্ধিমত্তা। যে বিচক্ষণতা ও তার বুদ্ধিমত্তা দিয়ে ডাইনিকে সন্তুষ্ট করতে পারবে ও ডাইনির প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে, ডাইনি তাকেই নীলচুনি দেবে। এছাড়া যে আর কোনো পথ নেই। বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সেটা আমার জানা মতে জমিদার পুত্র সূর্যরই আছে। সূর্যই পারবে ডাইনির কাছে বুদ্ধির খেলায় জিতে নীলচুনি জিতে আনতে। কবিরাজ বাবা, আপনাকে অনেক ধন্যবাদ।